হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। গত পর্ব যেখানে শেষ হয়েছিল, এই পর্বটাও ঠিক ওখান থেকেই শুরু হয়। বুলেটের শব্দ শুনে গিন্ড্র আতঙ্কিত হয়ে বলে, ওরা আমাদের ওপর গুলি বর্ষণ করছে। রিউসুই বলে, না, তারা শুধু একটাই ফায়ার করেছে। তাইজু আবার দৌড়ে শুট স্পটে যায় আর সেঙ্কুর অবস্থা দেখে সজোরে চিৎকার করে বলে, সেঙ্কু! স্টেনলি গাছ থেকে নেমে চলে যেতে থাকে আর চেলাদের উদ্দেশ্যে বলে, তোমরা এখানে থেকে ওদের উপর নজর রাখো আর আমি লুনাকে অ্যাবেন্ডোনেট করছি। অপরদিকে সেঙ্কুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। রিউসুই বলে, সকলেই শান্ত হও। তারা মনে করেছে সেঙ্কু মারা গেছে, তাই আমরাও দুর্বল হয়ে তাদেরকে কিছুই করব না। তো এখনই সময় তাদের ওপর পাল্টা আক্রমণ করার। ইয়োই বলে, কিন্তু আমরা এই অবস্থায় তো কোনোভাবেই এটা করতে পারি না। গিন্ড্র বলে, হ্যাঁ, এখন আমাদের সেঙ্কুকে দাফনের ব্যবস্থাও তো করতে হবে। যা শুনে সেঙ্কু হালকা আওয়াজে কিছু একটা বলে, যা ফ্রাঙ্কোইস ট্রান্সলেট করে বলে, আমি এখনো মরিনি বোকা, বুলেট আমার বডি চিড়ে বেরিয়ে গেছে। তাইজু সেঙ্কুকে কথা বলতে নিষেধ করে তার ব্যান্ডেজ করে দেয়। কাসুকি দাদু ছাই ব্যাগ দেখে বলে, তুমি বুলেটের ফোর্স কমানোর জন্য এটার ব্যবহার করেছো। তুমি তো আসলেই একটা জিনিয়াস প্রডিজি। আমি তোমাকে খুব মিস করব। হ্যাঁ, কিন্তু যদি সে আমার মাথায় টার্গেট করে বুলেটটা ছুড়তো, তাহলে হয়তো আমি কথা বলার পর্যায়েও থাকতাম না। আমি জানতাম তারা আমার বুক বরাবর বুলেট ছুড়বে, যাতে আমি মারা যাওয়ার পূর্বে ম্যাজিক্যাল লিকুইড বানানোর ফর্মুলা কাউকে বলে যেতে পারি। আমরা লুনাকে দেখি যে সেঙ্কুর এরকম অবস্থা দেখে গিল্টি ফিল করছিল। তখনই সেঙ্কুও বেহুশ হয়ে যায়, যা দেখে তাইজু প্যানিক হয়ে বলে, ওর কি হলো? ও সুস্থ হয়ে যাবে তো, তাই না? হ্যাঁ, আমি যতটুকু পারি চেষ্টা করব, কিন্তু আমাদের অবশ্যই একজন ডক্টরের প্রয়োজন হবে। লুনা কাঁদতে কাঁদতে সামনে আগায় আর সেঙ্কুর হাতের বাহু এন্ড কবজি ধরে বলে, ওর ব্লাড প্রেশার লো হয়ে গেছে। যা শুনে রিউসুই বলে, তুমি কি একজন ডক্টর? লুনা হক চকিয়ে বলে, না না, আমি কোনো ডক্টর না, কিন্তু আমি মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিলাম। আমি পড়ালেখা করে যোগ্য হতে চেয়েছিলাম, কিন্তু আমি যখন বই খুলতাম আমার মাথা ঘুরে যেত। আমার রেজাল্টও তেমন ভালো ছিল না, কিন্তু আমার বাবার পাওয়ারের কারণে আমি সেখানে অ্যাডমিশন পেয়ে যাই। তাইজু এসে লুনার হাত ধরে ফেলে আর কান্না মাখা চোখ নিয়ে বলে, দয়া করে আমার ভাই সেঙ্কুকে বাঁচাও লুনা। আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, প্লিজ। সিন কাট হয়। আমরা ক্রোম এবং কোহাকুকে দেখি, যারা দূরবীন দিয়ে শত্রুদের বেসে নজর রাখছিল আর সেখানে পৌঁছানোর একটা উপায় খুঁজছিল। কিন্তু তখনই তারা পেছনে কাউকে সেন্স করে ভয় পেয়ে যায় আর পেছনে ঘুরতেই দেখে সেখানে সুকাসারা তাদের হেল্প করতে চলে এসেছে। ক্রোম বলে, ও, বাট তোমরা আমাদের লোকেশন জানলে কিভাবে? সুইকা বলে, আমরা এই ফুলের পাপড়িগুলো ধরে এসেছি। তাহলে ওটা আমাদের এনিমি বেস। আমি ভাবছিলাম রাতে আমরা কর্ন ক্ষেত দিয়ে যাব, কিন্তু খোলামেলা জায়গা হওয়ায় ধরা পড়ার সম্ভাবনা বেশি। যদি কোনোভাবে আমরা একবার তাদের বেসে ঢুকতে পারি, তাহলে ওখানে থাকা লোকেদের হ্যান্ডেল করা আমার জন্য কোনো ব্যাপারই হবে না। ইউগা বলে, হ্যাঁ, শুধু ফাইট করলেই তো হবে না, তার সাথে আমাদের ডক্টর জেনোকেও নিয়ে যেতে হবে। তাহলে তো আমাদের কাছে লাস্ট একটা অপশনই আছে, যা হলো মাটি খুঁড়ে ভিতরে যাওয়া। কি? মাটি খুঁড়ে যাওয়া? হ্যাঁ, ঠিক ধরেছো, আমরা মাটির নিচ দিয়ে যাব, তাও আবার একটি আন্ডারগ্রাউন্ড টানেল বানিয়ে। আর আমাদের এই কাজটি সম্পন্ন করার জন্য সেঙ্কুর সাহায্য প্রয়োজন হবে। তখনই তাদের ওখানে ফোন বেজে ওঠে। উকিও গিয়ে কল রিসিভ করতেই সেখানে মিনামি কিছু সংখ্যা বলতে থাকে, যা শুনে ওখানে থাকা কেউই কিছু বুঝতে পারছিল না। উকিও বলে, এটা উয়েসুগি সাইফার, যা অতীতের কোনো এক রাজা যুদ্ধে ব্যবহার করেছিল। এর সাহায্যে আমরা সংখ্যায় কথা বলতে পারবো, যা শত্রুরা বুঝতে পারবে না। ও, তো তারা কি বলছে? উকিও কিছু সংখ্যা শুনে আতকে উঠে আর বলে, সেঙ্কুর গায়ে বুলেট লেগেছে, কিন্তু ভয়ের কারণ নেই, সে এখনো জীবিত আছে। ইউগা বলে, তাহলে তো সে আমাদের জন্য সায়েন্সের হাতিয়ার সাপ্লাই দিতে পারবে না। হ্যাঁ, কিন্তু আমাদের খুঁড়তে তো হবেই, চাই তা সায়েন্সের হাতিয়ার নিয়ে হোক বা না নিয়ে। এগুলো শুনে তো ক্রোমের চেহারা শুকিয়ে হাত পা কাঁপতে থাকে। হেই ওয়েট, আমাদের জন্য সেঙ্কু একটা 3 অক্ষরের মেসেজ পাঠিয়েছে, যা হলো 714। এর মিনিং হচ্ছে
ক্রোম। যা শুনে ক্রোমের মনে পড়ে যায় সেঙ্কুর সাথে তার কাটানো মুহূর্তগুলো, তার করা এক্সপেরিমেন্টস গুলো, তার দেওয়া উপদেশগুলো, সবশেষে তাদের কোয়ালিটি টাইমস গুলো। এগুলো ভেবে ক্রোমের চোখেও পানি চলে আসে আর সে সেঙ্কুকে ভিজুয়ালাইজ করে, যেখানে সেঙ্কু তাকে বলছে, ক্রোম তুমি তো জানোই এখন তোমার কি করতে হবে, এখন থেকে তুমি আমাদের সায়েন্টিস্ট ডক্টর ক্রোম। এগুলো ভেবে তার মধ্যে আলাদা লেভেলের জোশ চলে আসে। আমরা এখান থেকে অ্যানিমি বেস পর্যন্ত একটা সুড়ঙ্গ বানাবো, তাও আবার সায়েন্সের শক্তি দিয়ে, আর এগুলো সব আমি করব, রোড ম্যাপ সহ সবকিছু। আমাদের সময় লাগবে, হ্যাঁ কমপক্ষে 2 সপ্তাহ। আমরা পার্সিয়াসের সিন দেখি যেখানে রিউসুই বলছিল শত্রুরা এখন এটা ভাবছে যে সেঙ্কুকে মেরে তারা আমাদের দুর্বল করে ফেলেছে, তাই তারা এখন যে কোনো সময় আমাদেরকে সারেন্ডার করতে বলবে। কি সারেন্ডার করতে বলবে মানে? আমরা কখনোই সারেন্ডার করব না। তারা আমাদেরকে কবে সারেন্ডার করতে বলবে আমরা শিওর না, হতে পারে কাল বা এরকমটাও হতে পারে 1 মাস পর। হ্যাঁ আমার মনে হয় না তারা খুব দ্রুত আমাদেরকে সারেন্ডার করতে বলবে, কেননা ডক্টর জেনোর জন্য আমরা একটা স্পেশাল গিফট পাঠিয়েছি। ওকিও তার সাথে পাথর বানানোর যন্ত্রটি নিয়ে গেছে। আমরা ওকিওকে দেখি যে পাথর বানানোর যন্ত্রটি শত্রুদের বেসে ছুড়ে দেয়, যা দেখে কার্ডসরা ওটা নিয়ে জেনোকে রিপোর্ট করে। অপরদিকে গিনরোকে দেখি যে প্যানিক হয়ে বলে, তোমরা এটা কেন করলে? তোমরা শত্রুদেরকে ওই যন্ত্রটা কেন দিলে? আমি এখন বুঝতে পারছি যে সেঙ্কু এটা কেন করেছে। ডক্টর জেনোর মতো একজন হাই লেভেলের সায়েন্টিস্ট ওটা দেখেই বুঝে যাবে যে এটা মানুষদের টেকনোলজির বাহিরে সুপার হিউম্যান সায়েন্স টেকনোলজির একটা অবজেক্ট। গিনরো বলে, আসলেই কি সে ওটা দেখেই সব বুঝতে পারবে? রিউসুই বলে, না, বাট ওটার সম্পর্কে কাউকে ফেক কমেন্টারি করতে হবে। সিন চলে যায় জেনোর ল্যাবে, যেখানে আসাগিরি পাথর বানানোর যন্ত্রটি দেখে আটকে উঠে আর বলে, তুমি এই পাথর বানানোর যন্ত্রটি কোথায় পেলে? এটা আমার থেকে দূরে রাখো। তুমি কি এটার সম্পর্কে জানো মিস্টার আসাগিরি? সিন কাট হয়। আমরা দেখি আসাগিরি বানিয়ে সাজিয়ে জেনোকে একটা লম্বা গল্প শোনায় আর শেষে বলে, আমরা ওই আইল্যান্ডটা থেকে অনেকগুলো এরকম যন্ত্র পেয়েছিলাম। তখনই পেছন থেকে একজন এসে বলে, মিথ্যুক কোথাকার, আর কত মিথ্যে কথা বলবে? তুমি তো তোমার লিডারের সম্পর্কেও আমাদেরকে মিথ্যা বলেছো। আসল লিডার তো ওই ডক্টর সেঙ্কু ছিল। আসাগিরি বলে, কি আসলেই? তারা তাহলে আমাকে ধোকায় রেখেছিল। আমাকে তো ওরা বলতো ডক্টর তাইজুই আসল সায়েন্টিস্ট। জেনো বলে, মিস্টার আসাগিরির ওপর ভরসা না করলেও এতে কোনো সন্দেহ নেই যে এই ডিভাইসের টেকনোলজি পৃথিবী থেকে বিলং করে না। এটা আসলেই একটা এলিগেন্ট ওয়েপন। আমরা স্টেনলিকে দেখি, সে জিজ্ঞাসা করে এটা ট্রিগার কিভাবে করে, কতক্ষণ সময় লাগে ট্রিগার করতে, আর কতটা রেঞ্জ জুড়ে ট্রিগার করা যাবে। বডি বিল্ডার মেয়েটা বলে, তুমি তাহলে মিশন শেষ করে ফিরে এসেছো? আসাগিরি এগিয়ে বলে, আমি ক্ষমা চাচ্ছি স্টেনলি, কিন্তু এই সমস্ত ডিটেলস শুধুমাত্র ব্যাটেল টিমের কাছেই পাওয়া যাবে। আমি শুধু এতটুকুই জানি যে হাজারো বছর আগে আসা পাথর বানানো বিমের মতোই এই ডিভাইস থেকেও বিম আসে, যার থেকে বাঁচা অসম্ভব। যদি আমরা তাদের জাহাজে আক্রমণ করি তাহলে তারা এই অস্ত্র ব্যবহার করে আমাদের সকলকে পাথর বানিয়ে দিবে। হ্যাঁ, এটা একটা অজানা সায়েন্স, আমাদের কাছে এর সত্যতা যাচাই করার কোনো ওয়ে নেই। যাই হোক, এটা বলতেই বডি বিল্ডার মেয়েটা আসাগিরির কান চেপে ধরে আর জিয়ানের মতো বেসুরা গলায় গান গাইতে থাকে। ডক্টর জেনো, আমাদের কাছে কি এখন ওই জিনিসটা আছে? ওটা থাকলে তো ওরা আমাদের ওপর পাথর বানানোর অস্ত্র দিয়ে আক্রমণ করার সুযোগই পাবে না। আমি খুব সহজেই শত্রুদের জাহাজ দখল করে ফেলবো। ব্রোডি, তোমার ক্রাফটিং অ্যাবিলিটির ওপর আমার পুরো বিশ্বাস আছে। ওটা হতে আর কত সময় লাগবে? 1 মাস নাকি আরো 2 মাস? তুমি কি জানো না আমি কে? 2 সপ্তাহ, মাত্র 2 সপ্তাহের মধ্যে আমি এটা কমপ্লিট করে ফেলবো। খুব ভালো, তোমার থেকে আমি এটাই এক্সপেক্ট করি। আসাগিরি মনে মনে ভাবে, বুঝেছি তারা চাচ্ছে না যে আমি তাদের কথা শুনি, কিন্তু আমি এতটুকু তো শিওর যে তারা এমন কিছু বানাচ্ছে যা সেঙ্কুরা কল্পনাও করতে পারেনি। যাই হোক, আমার কাজ আমি করে ফেলেছি, এখন বাকিটা ওদের ওপর। দুজনকেই এখন সময়ের মধ্যে তাদের কাজ কমপ্লিট করতে হবে। সিন চলে যায়
যায় ক্রোমের দিকে যেখানে সে রোড ম্যাপ বানাচ্ছিল। আমি এই কাজগুলো একা করতে পারবো না, আমার তোমাদের সাহায্য লাগবে। আমি সাহায্য করতে রাজি আছি। আচ্ছা, এই দূরবীন দিয়ে আমরা কি মাপছি? আমরা কি এটা দিয়ে শত্রুদের বেসের দূরত্ব অনুমান করছি? উকিও বলে না, এটাকে ট্রিগার ম্যাট্রিক্যাল সার্ভে বলে। এর সাহায্যে ফার্স্টে আমরা দূরত্ব মাপবো, অতঃপর একটি অ্যাঙ্গেল বের করে খোঁড়ার কাজ শুরু করব। আমরা আবারও ক্রোমকে দেখি রোড ম্যাপ বানানোর জন্য গণিত করতে করতে তার মাথা খারাপ হয়ে যায়। তো এভাবেই বেশ কিছুটা সময় অতিবাহিত হয়ে যায় যেখানে ক্রোম তার বেস্টটা দিয়ে ট্রাই করছিল, আর অবশেষে সে বানিয়ে ফেলে রোড ম্যাপ, যা দেখে সকলেই খুশি হয় না। তাই যে বলে আমরা এই মেশিনটার সাহায্যে খোদাই করে শত্রুদের বেস পর্যন্ত যাব, কেননা এটাকে শুধু একবার জোরে ঘুরিয়ে দিলেই এটা অটোমেটিক ঘুরে ঘুরে ড্রিল করতে থাকবে। উকিও বলে, ও এটা তো ড্রিল মেশিন, এটা ব্যবহার করে আমরা মাটির নিচে শক্ত কোণাগুলোকেও সহজেই ঘুরে ফেলতে পারবো। হ্যাঁ ঠিক বলেছো, এটা ব্যবহার করে আমরা চলে যাব সোজা শত্রুদের বেসে। তো এরই সাথে সিজন 4 এর 9 নম্বর এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। দেখা হবে নেক্সট এপিসোডে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।